আমাদের আশেপাশে যা কিছু ঘটছে, যেগুলো দেখছি, আসলেই কি সেগুলো তাই? যেমন ধরুন, বাইরে সন্ধ্যায় দেখছেন আলকাল্লা পরাহিত একটি মানুষ, সে কি আসলেই মানুষ? আবার বাইরে গরু চড়ছে মাঠে, আশেপাশে কেউ নেই, কিন্তু আপনি গরুটাকে দেখতে পাচ্ছেন। আসলেই কি সেটা গরু, নাকি গরুরূপে অন্য কিছু? ভেবেছেন কখনো? সালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমাদের ভয়ের সময়ের 6ষ্ঠ এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ আমাদের যিনি ঘটনা পাঠিয়েছেন তার ঘটনাটি কিছুটা এমনই। তাহলে বেশি কথা না বলে চলুন শোনা যাক তার ঘটনাটি। সালামু আলাইকুম ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন। আমার নাম সামিহা। আমার পরিচয় গোপন রাখার জন্য আপনার কাছে অনুরোধ করছি। আমার ঘটনাটি আমার নানির কাছ থেকে শোনা। যে সময়ে ঘটনাটি তা 1965 থেকে 66 হবে। ঘটনা বোঝার সুবিধার্থে ঘটনাটি আমার নানির ভাষায় উপস্থাপন করছি। আমার 2 ছেলে 2 মেয়ে। এক ছেলের বয়স তখন 19 বছর, ছোটার বয়স তখন 5। আমার বড় মেয়ের বয়স তখন 22 বছর, ছোটটা কোলের শিশু। আমার হাজব্যান্ড তখন প্রাইমারি শিক্ষক। সকাল 9টায় বের হতেন, আসছেন রাত 10টার পরে। আমার গৃহস্থালী সকল কাজ সেরে, রাতের খাবার খেয়ে, বাচ্চাদের খাবার খাওয়ে আমি আমার ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে এক ঘরে থাকতাম। বাকি 2 ঘরে বড় ছেলে ও বড় মেয়ে থাকে। ঘটনার যেদিন সূত্রপাত হয়, আমার বড় ছেলে বিকেলে সেদিন স্কুল শেষ করে খেলতে গেছে। তখন বিকেল করে সন্ধ্যা ছুঁই ছুঁই হঠাৎ বাইরে থেকে বড় ছেলের ডাক, মা মা বাইরে আসো। আমি তড়িহড়ি করে বাইরে গেলাম। আমার ছেলে আমাকে বলে, দেখো মা, বাঁশবাগানে সাদা চকচকে গরুটা চড়ে বেড়াচ্ছে, ওটা কাদের? আমি তার কথা শুনে সেদিকে তাকাতেই দেখি সেখানে কিছু নেই। আমি বিষয়টা বুঝতে পারি। তাকে বলি, কিসের গরু? কিছুই নেই ওখানে, চল ভেতরে চল। তাই বলে সেদিন তাকে বাসায় নিয়ে আসি আমি। সেই রাতে আর কিছু ঘটেনি। পরদিন রবিবার, সবাইকে নিয়ে প্রতিদিনের মতো আমি ঘরে বসে আছি। হঠাৎ রাত 9টার দিকে দরজায় কেউ কড়া নাড়ল। আর যেভাবে তোর নানা বাড়িতে আসলে আমাকে ডাকে, হুবহু তেমনভাবে ডাকলো। আমি তড়িহড়ি করে বাইরে গেলাম। দরজা খুলে কত আওয়াজ দিলাম, দেখলাম সেখানে কেউ নেই, কিন্তু তার কোনো খোঁজই সেখানে ছিল না। আমি একটু ভয় পেলাম, দরজা আটকে দিয়ে ঘরে গেলাম। একটু পর রাত 10টা নাগাদ আমার হাজব্যান্ড আসলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তিনি এর আগে বাসায় এসেছিলেন কিনা। সে বলল তিনি আসেননি। তখন আমি আমার সঙ্গে ঘটে যাওয়া সকল ঘটনাই তার সঙ্গে শেয়ার করলাম। তো আমাকে তিনি তখন বললেন, এগুলা হয়তোবা তোমার মনের ভুল। আমিও তখন ভাবলাম তাই হবে হয়তো। তখন আমার 2 মেয়ে সবাই ঘুমিয়ে গেছে। আমাদের গ্রামে তখনও বিদ্যুৎ আসেনি। বাতি, হেরিকেল ছিল শেষ ভরসা। বাচ্চারা ঘুমিয়ে গেলে ঘরটি অন্ধকার রেখে হেরিকেল নিয়ে দুজনে আসি খাবার খাওয়ার জন্যে। ঘর তখন অন্ধকার, দুজনে খেতে বসে আছি। তখন মনে হয় ঘরে আমার ছোট মেয়ের কান্নার আওয়াজ পেলাম। আমি তড়িহড়ি করে হেরিকেল রেখে চলে যাই। তারপরে আমি যা দেখি তা দেখে আমি হতভম্ব হয়ে যাই। আমি দেখি সম্পূর্ণ ঘর আলোকোজ্জ্বল, কোনো অন্ধকার সেখানে নেই। আমার মেয়েও ঘুমোচ্ছিল স্বাচ্ছন্দ্যে। আমি সেগুলো দেখে ভয়ে বাইরে বেরিয়ে আসি। আমার হাজব্যান্ডকে সকল ঘটনা খুলে বলি। তখন তিনিও একটু বিস্মিত হয়ে যান এবং সেই রাতের মতো আমরা ঘুমিয়ে যাই। পরদিন সকালে সব কিছু স্বাভাবিক, কাজের ব্যস্ততায় প্রায় সব কিছুই ভুলে গেছি। তারপর রাত থেকে শুরু হলো কিছু অদ্ভুত ঘটনা। যেমন সন্ধ্যার পরে ঘরে আসলেই যেন মনে হয় বাইরে থেকে কেউ আমার নাম ধরে ডাকছে। তখনও আশেপাশে বসত বাড়ি খুবই কম। বাসার যেখানে গরুটি আমার ছেলে দেখেছিল, আশেপাশে কোনো বাড়ি নেই। আমাদের বাড়ি সামনে আর অনেক দূরে একটি বাড়ি, আশেপাশে শুধু মাঠ আর ঘন জঙ্গল।
তো সন্ধ্যা যখনই হয় তখনই মনে হয় কেউ যেন আমার নাম ধরে ডাকছে, মনে হয় যেন আশেপাশে কারো অস্তিত্ব টের পায়। তার ঠিক 3 দিন পর দুপুরবেলায় সকল বাড়ির কাজ সেরে 2 ছোট বাচ্চাকে ঘুম লাগিয়ে দিয়ে দুজনকে স্কুলে পাঠিয়ে তখন আমি একটু বিশ্রামের জন্য শুয়ে আছি। দরজা তখন বন্ধ। মেন দরজা থেকে সোজা যে ঘর সেটাতে আমি শুয়ে আছি। চোখটা একটু লেগে আসলো, তখনই আমি দেখলাম কেউ যেন একটি সাদা আলখেল্লা পরিহিত কোনো একটা মানুষ এসে আমার সামনে দাঁড়ালো। আমি তাকে বললাম, আপনি কি করছেন এখানে? তখন সে আমাকে গম্ভীর গলায় বলল, আমি তো এখানে তোর ভালোর জন্য এসেছি। আমি তার কোনো কথা না শুনে তাকে বললাম, আপনি বেরিয়ে যান, এখানে আর আসবেন না। সেদিনের মতো সেই লোকটি ঘর ছেড়ে চলে গেলেন। তারপরে আমি চোখ খুলে দেখলাম সকল দরজায় যেন খোলা নেই, কোনো দরজা খোলা নেই। আমি স্বপ্ন ভেবে সেটাকে বাদ দিলাম। সে রাতেই আবার আমার সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটে গেল। যেমন বাসার ছাদে টিনে তখন দেখলাম কেউ যেন দৌড়াদৌড়ির শব্দ, বেড়ালের মুমূর্ষু আওয়াজ। কে যেন মনে হচ্ছে বেড়ালটাকে অদ্ভুতভাবে কষ্ট দিচ্ছে। আমি সেগুলা শুনে খুবই ভয় পেলাম। আবার থেকে থেকে মনে হচ্ছিল বাড়ির আশেপাশে কেউ যেন দৌড়াদৌড়ি করছে। আবার মনে হচ্ছিল কেউ কান্না করছে। এই সকল অদ্ভুত শব্দতে আমি ভয়ে কাতরিয়ে এক জায়গায় চুপটি করে বসে রইলাম বাচ্চাদের নিয়ে। তথারূপ সেই দিন হাজব্যান্ড আসলো আমার, তাকে সেগুলো বললাম। তারপরে তিনি ঘটনাটি অনেক দৃঢ়ভাবে দেখলেন। পরদিন সকালেই তিনি এক কবিরাজের কাছে গেলেন। তাকে সকল ঘটনা খুলে বললে তিনি আমাদের বাড়িতে আসবে বলে জানান। যেমন কথা তেমন কাজ। পরের দিন তিনি বাড়িতে চলে আসলেন। এসে বাড়ি ঘুরে দেখলেন, সবাইকে পর্যবেক্ষণ করে বললেন, তোমার স্ত্রীর ওপর তো একটা বদজিনের নজর লেগেছে। তখন আমরা বললাম, কি করলে এই বদজিনটা যাবে? তখন কবিরাজ বললেন, তেমন কিছু নয়, একটু ছোট করে যজ্ঞ করে কিছু ইসলামিক রীতি নেওয়াজ করে জিন হাজির করলেই হয়তোবা এই সকল বিপদ থেকে তোমরা মুক্তি পাবে। তো সে অনুযায়ী কিছু জিনিসপত্র আমাদের কবিরাজ জানতে বললেন। সেই কথা মতোই আমরা পরদিন 2টি জোড়া মোরগ এক দামে এবং 1 বাটি পায়েস রান্না করে রাখলাম। পরের দিন কবিরাজ এসে বিভিন্ন সূরা তেলাওয়াত করতে থাকলেন, বিভিন্ন দোয়া পাঠ করতে থাকলেন। হঠাৎ যেন মনে হলো বাড়ির আশেপাশে সকল মানুষের গম গম অবস্থা, অনেক ভিড় যেন এসেছে আমার বাড়িতে। হঠাৎই মনে হলো বাইরে তুমুল ঝড়। তখন ঝড়ের সময় নয়, শীতের শুরু। আমরা তখন মনে মনে খুবই ভয় পেলাম। দেখলাম হঠাৎই সবকিছু শান্ত হয়ে গেল। কবিরাজ তখন সামনে অদৃশ্য কাউকে একটি বলল, তুই কি চাস? তখন অদৃশ্য থেকে কেউ যেন বলল, আমি এখানে বসবাস করি, ওই মেয়েকে আমার ভালো লাগে, ওর সঙ্গে আমি থাকতে চাই। তখন কবিরাজ বলে, সম্ভব নয়, তুই এখনই চলে যা, তোর কি লাগবে বল। তো তখন জিনটি যেতে চায় না। ওই অদৃশ্য সত্তা বলে, আমি যাব না, তোর যা ইচ্ছা কর। তাই বলে কবিরাজ হুঙ্কার দিয়ে ওঠে। বিভিন্ন সূরা তেলাওয়াত করতে করতে মোরগ 2টিকে এক কোপে মাথা আলাদা করে দেয়। তারপরে সেই পায়েসটা বাঁশঝাড়ে রেখে আসে এবং তারপর থেকে আমাকে একটি তাবিজ দেওয়া হয়। সেটা 40 দিন রেখে নদীর পানিতে ফেলে দিতে বলে। আমি তার কথা মতো সব কিছু পালন করি। তারপর থেকে আমার সঙ্গে আর এমন কোনো ঘটনা ঘটেনি। তো এই বলে আমার নানি ঘটনা শেষ করেছেন।
তো তিনি আরও বলেছেন আমাকে তার ছোট ছেলে অর্থাৎ আমার মামার সঙ্গে কিছু ঘটনা ঘটে গেছে, সেগুলা অন্য কোনো দিন হয়তোবা আমি শেয়ার করব। আজকে ঘটনাটা অনেক বড় হয়ে গেল হয়তোবা, তবে এই ঘটনাটা কেমন ছিল জানি না। যদি সিলেক্টেড হয় আমাকে নিশ্চয়ই জানাবেন। আর পরবর্তী ঘটনা আমি ইনশাল্লাহ পাঠাবো, খুবই তাড়াতাড়ি পাঠাবো। তো এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। যদি আপনিও এনার মতো, সামিহার মতো কোনো ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের মেইল করবেন voyersomalia@gmail.com। যদি আপনি আপনাদের ঠিকানা বা নাম গোপন রাখতে চান তাহলে ঘটনার প্রথমে সেগুলো আমাকে বলে দেবেন, এবং এইভাবে হয়তো আমরা কোনো একদিন তৈরি হবে একটি বিশাল প্ল্যাটফর্ম। পরবর্তী ঘটনাতে আপনার সঙ্গে আবার দেখা হবে। তবে পরবর্তী ঘটনা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।